দেখো অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায়ের যে সৃজনশীল ম্যাথগুলো আছে একটা গুরুত্বপূর্ণ অঙ্ক হচ্ছে এটা। তো এই অঙ্কগুলো আমরা কিভাবে সলভ করতে পারি সে সম্পর্কে বলবো। তোমরা যদি একটু খেয়াল করে বা মনোযোগ দিয়ে একটু দেখো তাহলে এই টাইপসের যত অঙ্ক আছে তোমরা করতে পারবে। তো সবাই মনোযোগ দিয়ে একটু খেয়াল করো। আমি যে অঙ্কটা বোর্ডে লেখা আছে সেটা হচ্ছে p সমান √5p/2 + 1/6 হলে 9p² + 1/4p² মান আমাদের বের করতে হবে। তো এই টাইপসের অঙ্ক থাকলে আমরা কিভাবে সলভ করব? আমি এর আগে তোমাদের বলছি যে আগে এইটা ভাঙতে হবে। কোনটা? যেটা মান বের করতে বলবে বা প্রমাণ করতে বলবে। তো এটা যদি আমরা ভাঙি তাহলে আমরা কি লিখতে পারি? 3p² + 1/2p²। এটা ভাঙা যায়। তো সেক্ষেত্রে a² + b² এর কয়টা অনুসিদ্ধান্ত আছে? তিনটা অনুসিদ্ধান্ত আছে। তো এখন এখানে কোনটা লাগবে? আমরা অনেক সময় দেখা যায় অঙ্ক করার সময় যে কোনো একটা বসাই। তো এখান থেকে আমাদের প্লাসের মান বের হবে না মাইনাসের মান বের হবে এটা কিন্তু আমরা কেউই জানি না। তাহলে আমাদের প্রথম কাজ হবে আগে এটা ভাঙার পরে রেখে দেওয়া। হ্যাঁ, কি করতে হবে? এটা রেখে দিতে হবে। আমাদের আগে এই সাইডের কাজটা করতে হবে। p = কি আছে? 5p/2 + 1/6। এখন এখান থেকে আমাদের দেখো এটার আমরা মনে করো প্লাসের অনুসিদ্ধান্ত বসানো। আমি আগেই বলছি যে প্লাসেরটা হতে পারে মাইনাসেরটা হতে পারে। তো আমি যে কোনো একটা বসায় রাখি। যদি এখানে মাইনাসেরটা বসাই তাহলে কি হবে? +2ab না? সাপোজ আমি মাইনাসেরটা বসাইছি, প্লাসেরটাও হতে পারে, আগেই বলছি। তো আমরা এখান থেকে বুঝতে পারবো যে কোনটা হবে, তাই তো? আর যে কোনো একটা বসালেও হয়, তবে সেক্ষেত্রে আমাদের একটু একটা অতিরিক্ত মান বের করতে হয়। সেটা কি বলেছিলাম? যে প্লাসেরটা থাকলে মাইনাসেরটা হোল স্কয়ারের অনুসিদ্ধান্ত দিয়ে বের করা যায়। প্লাসেরটা থাকলে মাইনাসেরটা আর মাইনাসেরটা থাকলে প্লাসেরটা, যে কোনোটাই কিন্তু বের করা যায়, যায় কিনা? তো সেক্ষেত্রে যে কোনো একটাই বসানো যায়। আমি যদি এখানে প্লাসেরটা ব্যবহার করি, কিসেরটা? প্লাসেরটা ব্যবহার করি, তাহলে হয়তো তুমি বলতে পারো স্যার এখানে প্লাসেরটা আমরা ব্যবহার করলাম, তাহলে এখান থেকে আমাদের কি হবে? মাইনাসেরটা বের হলো। তাহলে আমি কিভাবে অঙ্ক করব? তখন কি করতে হবে? তোমাকে একটু বেশি করতে হবে। কারণ আমরা জানি যে প্লাসেরটার যদি মাইনাসেরটা এখান থেকে বের হয়, কোথা থেকে? এই মান থেকে। এই মান থেকে যদি আমাদের কিসের মান বের হয়? সাপোজ তুমি ধরে নাও এটার মান বের হবে। বের তো করতেই হবে। এখান থেকে যেভাবেই হোক হয় মাইনাসেরটা অথবা কোনটা? প্লাসেরটা তো বের করতেই হবে, ঠিক কি না? যদি বের করতে না পারি তাহলে তো আর আমাদের এইখানে মান বসাইতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হবে এখান থেকে হয় প্লাসেরটা অথবা মাইনাসের মানটা আমাদের বের করতে হবে, ঠিক তো? এখন এখানে বসানোর সময় আমি আগেই বলছি যে তোমরা একটা সমস্যায় পড়ো যে প্লাসেরটা ব্যবহার করবো না মাইনাসেরটা। আমি আগে বলছি যে কোনো একটা ব্যবহার করলেই হয়, তবে আগেই যদি কেউ ব্যবহারটা না করে তার জন্য অঙ্ক করার সুবিধা হবে। কি সুবিধা হবে? তুমি মনে করে প্লাসেরটা বসায় রেখে দেছো সাপোজ, কিন্তু তোমার মানটা বের হয়েছে কি? তখন অঙ্ক কি করা যাবে না? অবশ্যই যাবে। আবার কি করতে হবে? তোমাকে এই মাইনাসের মানটাকে প্লাসে কনভার্ট করতে হবে, তারপরে এখানে মান বসাইতে হবে। তাহলে কি হলো? একটা স্টেপ আমাদের বেশি করতে হবে, ঠিক কিনা বলো? কথা কি বোঝা যাচ্ছে? তাহলে আমরা যখন এই টাইপসের ম্যাথ করবো এই জন্য আগেই আমরা কি করবো না, এখানে এই সূত্রটা বা অনুসিদ্ধান্তটা আগেই বসাবো। অনুসিদ্ধান্তটা আগেই কি করবো না?
ব্যবহার করব না। তাহলে আমাদের সুবিধাটা কি হবে একটু দেখো। এখান থেকে দেখি আমরা কিসের মান বের করতে পারি। এই মান বের করার ক্ষেত্রে কিছু কথা বলবো, কথাগুলো যদি মনে রাখো তাহলে তোমাদের পরবর্তীতে এই টাইপের যত ম্যাথ আসবে তোমরা করতে হবে। এখন একটা জিনিস তোমরা দেখো, এখানে কি আছে, রুট, এগুলো খেয়াল করে করতে হবে। তাহলে তোমার মান বের করার জন্য তোমাদের যে একটা মানে অঙ্ক করার সময় একটা সমস্যায় পড়ো, সেটা যে কি মান বের করবো, কিভাবে করবো, প্রথমে কি দিয়ে শুরু করব, এই যে কথাগুলো মনের মধ্যে থাকে যে আমরা আসলে শুরু করব কিভাবে, আছে এইভাবে কিন্তু মান দেওয়া রয়েছে কেন, তাই না? অদ্ভুত একটা মান দেওয়া। তো এখান থেকে এই টাইপসের মান বের করাতে একটু মানে দ্বিধাদ্বন্দ্ব থাকাটাই স্বাভাবিক। তো আমরা যদি এই কথাগুলো খেয়াল রাখি তাহলে আমাদের সুবিধা হবে। সেটা কেমন, এখানে কি আছে, রুট। তো আমরা স্বাভাবিকভাবে জানি যে কোনো অঙ্কের রুট উঠানোর জন্য কি করতে হয়, স্কয়ার করতে হয়। তাহলে আমরা কি করব, স্কয়ার তো আর এক পাশে করা যাবে না, উভয় পক্ষে কি করতে হবে, স্কয়ার করতে হবে, সেটা আমরা বর্গ করা বলি। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো এটা। এরপরে আমি তোমাদের কি বলেছিলাম যে ভগ্নাংশ থাকলে সবসময় কি করবা, কথা বলো, লসাগু করবা। ভগ্নাংশ থাকলে সবসময় কি করবা, লসাগু করবা। তো 2 আর 6 এর লসাগু কত, 6। তাহলে এটা যেটা ভাগ করলে কত, লসাগু করার নিয়ম তো আমরা জানি। বা দেখো অনেকেই আছে যারা আমরা মানে 6, 7, 8 এ পড়লেও অনেক সময় দেখা যায়, সবাই না, অনেকের ক্ষেত্রে লসাগু বিষয়টা মানে পারে না অনেকে, বা অনেকের ক্ষেত্রে সমস্যা থাকে, বা লসাগু নিয়মটা সম্পর্কে অনেকের কনফিউজ থাকে যে এটা করতে হয় কিভাবে। হ্যাঁ, তো আমি আজকে একটু বলে দিই যাতে পরবর্তীতে তোমাদের যে কোনো অঙ্কের যখন কি থাকবে বলছি, ভগ্নাংশ থাকবে, কি করতে হবে, লসাগু করতে হবে, মনে থাকবে। তো লসাগুর নিয়মটা কি, প্রথমে আগে হরে যে দুইটা সংখ্যা থাকবে, হরে যে দুইটা কি থাকবে, সংখ্যা থাকবে, এই দুইটা সংখ্যার লসাগু বের করতে হবে। সেটা চলক থাকতে পারে, এখানে কি আছে, সংখ্যা, সবসময় সংখ্যা থাকে না নাকি, অনেক সময় কি থাকে, চলক থাকে, x y z p q আর এগুলো থাকে না। তো 2 এবং 6 এর লসাগু তো আমরা সবাই পারি নাকি, সরি 1, তাহলে 3 দুগুণ কত, 6, যেটা আমি একবার লিখছিলাম, তাই তো। তোমরা লসাগুর সংখ্যার লসাগু তো অনেকেই পারো, করে নিবা। এরপরে কি বলছিলাম, এই লসাগুটাকে এই হর দিয়ে কি করতে হবে, ভাগ। দেখো আমি সাইড নোটে করতেছি, তাহলে 6 ভাগ কত, 2। আমি এটা করাচ্ছি শুধুমাত্র যারা মানে অনেক সময় লসাগু করতে পারো না বা কনফিউজ থাকে তাদের জন্য করাচ্ছি। তো এটা দিয়ে এটার ভাগ করলে কত পাবো, 3 পাবো। নিয়ম হচ্ছে হর দিয়ে হরের মানে লসাগুটাকে এই হর দিয়ে ভাগ করার পরে যে সংখ্যাটা পাওয়া যাবে এটা দিয়ে লবের সাথে কি হবে, গুণ হবে, গুণ। তাহলে আমরা এটা দিয়ে এটাকে যদি গুণ করি 3 5 কত, 15 প্লাস এটা দিয়ে এটা ভাগ করলে 1 পাবো, আর 1 এর সাথে 1 গুণ করলে 1 পাবো। এবার আর গুণ করি, তাহলে 6p স্কয়ার সমান 15p প্লাস 1। এরপরে এই যে ফরম্যাটটা আছে, এই ফরম্যাট বানানোর নিয়ম আমরা একটু দেখি পাই কিনা। আমি কিভাবে করি বা কিভাবে বলি দেখো, যদি তোমরা মনে রাখতে পারো যে কোনো অঙ্কের জন্য মান বের করা তোমার জন্য অনেক ইজি হবে। অনেকে আছে দেখা যায় বইয়ে বা আমরা টিচাররা যারা করে বা তোমরা অনেক সময় গাইডই ফলো করতে পারো, দেখা যায় যে ওইটা করো কিন্তু পরবর্তী অঙ্কের ক্ষেত্রে কিভাবে করতে হবে এই নিয়মটা আর তোমরা মনে রাখতে পারো না। তো সেক্ষেত্রে একটা সহজ রুলস তোমাদের বলে দিই, যেটার উপর সবচেয়ে বড় মানে পাওয়ার থাকবে। অনেক সময় এখানে স্কয়ার থাকবে এমন কোনো কথা নেই, এইখানে পাওয়ার 4 থাকতে পারে, এখানে স্কয়ার থাকতে পারে, কথা বুঝো কিন্তু আমার। যেমন আমি উদাহরণস্বরূপ যদি বলি, মনে করো x স্কয়ার মাইনাস √3x প্লাস 1 সমান সমান কত, 0। এটাকে আমরা কি বলতে পারি, সরল সমীকরণ, কি বলতে পারি, সরল সমীকরণ। তো সেক্ষেত্রে যেটার উপর কি থাকবে বলেছি, বেশি পাওয়ার মানে বড় পাওয়ার। এখানে যে সবসময় কি থাকবে, স্কয়ার থাকবে এমন কোনো কথা নাই কিন্তু, আগে বলছি এখানে পাওয়ার কি থাকতে পারে, যেমন নাই দেখো আমি যদি এখানে পাওয়ার 4 দিই, এখানে √3 দিই, এরকমও থাকতে পারে। সো সবসময় এখানে স্কয়ার থাকবে এই ধারণাটাও অমূলক, ওকে। এই স্কয়ার দিয়ে থাকলে নিয়মটা হচ্ছে যেটার উপরে মানে সর্বোচ্চ পাওয়ার থাকবে সেইটা এবং সংখ্যার যেটা থাকবে
সেটা 1 থাকতে পারে, 2 থাকতে পারে, মানে যে কোনো সংখ্যা থাকতে পারে। ঠিক আছে, এইটা আমরা একসাথে নিব। আর যেটার উপর স্কয়ার থাকবে না চলক রাশির উপরে, সেটা আমরা কি করব, সাইড চেঞ্জ করে অন্য পাশে নিব। এরপরে নিয়ম হচ্ছে এখানে যে চলকটা থাকবে সেটা স্কয়ারে থাকতে পারে, এক্স এ থাকতে পারে, যে সংখ্যায় থাকা, সেটা দিয়ে সবাইকে কি করবা, ভাগ করবা। তাহলে ভাগ করলে কি আসতেছে, এই টাইপসের একটা মান আসে। তাহলে সরল সমীকরণ থেকে এই রুলসটাকে আমরা বলতে পারি সরল সমীকরণ থেকে ভগ্নাংশের মান বের করার নিয়ম। রুলসে আসতে হবে, অঙ্ক না। সরল সমীকরণ থেকে ভগ্নাংশের মান কি করে বের করতে হবে, তাহলে এই নিয়মটাও যদি আমরা এখানে অ্যাপ্লাই করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, দেখ এটা তো এই পাশে আসেই, তাহলে এই ওয়ানটাকে আমাদের এই পাশে নিয়ে আসতে হবে যদি এই নিয়মটা ক্লিয়ার হতে হয়। ভালো করে বুঝে দেখো, তাহলে আমরা কি করব, ওই নিয়মের পরিপ্রেক্ষিতে 6p² - 1 সমান সমান কত বলি, 15p। দেখো রুলস আছে কিনা, কিসের মধ্যে আসছে, একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্যে আসছে। তা যদি আসে, এখন এই জায়গা তুমি বলতে পারো স্যার একটু আগে তো দেখালেন এই পাশে যে x ছিল x দিয়ে ভাগ করছিলাম, তাহলে এই বেরু তাই করি, এখানে কি আছে p, তুমি তো নিয়ম অনুযায়ী তাই করবা, কথা বোঝার চেষ্টা করো। নিয়ম অনুযায়ী তুমি কি করবা, p দিয়ে ভাগ করবা। হ্যাঁ, যদি করো তাহলে দেখো কি হবে, 6p - 1/p সমান কত, 15। নিয়ম অনুযায়ী ঠিক আছে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই সংখ্যাটার পরিবর্তন করতে হয়। সেটা কেমন, এখানে কি আছে দেখো তো, প্রথমটা দেখতে হবে, তোমার যে মানটা বের করতে হবে তার কি দেখতে হবে, প্রথমটা কি আছে। তবে হ্যাঁ এটা সত্যি, ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে সাধারণত দেখা যায় এই পাশে চলক রাশির সাথে, মানে তোমার সংখ্যার সাথে যে চলক রাশিটা থাকে সেটা দিয়ে ভাগ করলে মিলে যায় ম্যাক্সিমাম অঙ্কের ক্ষেত্রে। কিন্তু ব্যতিক্রমী কিছু অঙ্কের ক্ষেত্রে দেখা যায় যে এই যে মানটা আমাদের বের করতে হবে তার প্রথম যেটা থাকবে, প্রথমটা কত আছে, 3p, তাহলে আমাদের এইটাকে কি বানাইতে হবে, 3p বানাইতে হবে। তো 6p² এর 3p বানাইতে হলে অবশ্যই আমাকে 2p দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে সবাইকে। কারণ এখানে দেখো আমরা যদি সেটা করি, 6p² বাই কত মানে 2p, 1/2p সমান 15p বাই কত, দেখো তো বলছি কিনা, কেন করতেছি দেখো। তাহলে এটা যেটা ভাগ করলে কত, 3p - 1/2p সমান 15/, ঠিক না। দেখো এখন আমাদের মোটামুটি একটা শেপে চলে আসছে, সেটা কি, এই যে ফরম্যাটটা, তবে মানটা কিসে আসছে, মাইনাসে। এই যে দেখো, এখন তুমি সিদ্ধান্ত নিবা যে তুমি এখানে a² + b² এর যে দুইটা অনুসিদ্ধান্ত আছে, কয়টা অনুসিদ্ধান্ত আছে, টোটালি 3টা না, a + b এর হোল স্কয়ার - 2ab, a - b এর হোল স্কয়ার প্লাস 2ab, আর একটা কত, a + b এর হোল স্কয়ার প্লাস a - b এর হোল স্কয়ার বাই 2 না। এখন এই দুইটার আমরা কোনটা বসাবো, ওই যে আমি যদি আগেই বসায় রাখতাম তাহলে কি একটু ঝামেলা হতো না, এখানে বেরিয়েছে কোনটা, তুমি যদি প্লাসটা বসায় রাখতে কি হতো, ঝামেলা হতো না। তাহলে এই জন্য তোমরা একটা লাইন একটু পরে করবে, আগে এইটুকের কাজটুকু করে নেবা, এই টাইপের অঙ্ক করে নিয়ে তারপরে এখানে অনুসিদ্ধান্তটা বসাবো। তাহলে এখন আমরা অনুসিদ্ধান্তটা কি বসাইতে পারতেছি, 3p - 1/2p² প্লাস 2a, এটার মান কত, 15/2, ঠিক কি না, এটা এটা 2 প্যারাড, তাহলে কত থাকতে শুনি। আচ্ছা ভালো কথা, ঠিকই তো আছে, হ্যাঁ দেখো তো বুঝছো কিনা বলো। তাহলে আমি আবার বলতেছি, এই অংশটা আমাদের ছিল কি 6p² - 1 সমান সমান 15p ছিল না, এই অংশটাই হচ্ছে মেন। এখান থেকে তুমি কোনটার মান বের করবে, এইখানে যদি তোমার থাকতো প্রথমে 2p, সাপোজ ঘুরাইয়ে দেওয়া থাকতো, প্রথমে যদি কত থাকতো 2p, তাহলে আমরা কি করতাম, 3p দিয়ে ভাগ করতাম, ঠিক কি না। কিন্তু আমার যেহেতু প্রথমটা 3p,
এই জন্য আমাকে 6p স্কয়ারে শুধুমাত্র কত 2p দিয়ে ভাগ করলেই কত কি পাওয়া যায় 3p। সেটা নির্ভর করবে এখানে কোন সংখ্যা আছে সেইটার উপর ডিপেন্ড করে তোমাকে ভাগ করতে হবে। এইটা একটু লক্ষ্য রাখার বিষয়, ঠিক আছে? এখন একটু ক্যালকুলেশন করলে যেটা আসবে সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত ফল। দেখো তো বুঝতে পারছো কিনা সবাই? তাহলে রুটের যদি এরকমের কোনো অঙ্ক থাকে তোমার প্রথমে আগে কি করতে হবে, স্কয়ার করতে হবে, বর্গ করে তারপরে তোমার যে মান বের করতে বলছে সেদিকে লক্ষ্য রেখে ধাপে ধাপে আগে। এই অঙ্কটা পরিপ্রেক্ষিতে আরো অনেক অঙ্ক থাকতে পারে, যেমন আমি বললাম যে সরল সমীকরণ থাকলে কি বানাইতে হবে, ভগ্নাংশের সমীকরণ বানাইতে হবে। আবার অনেক সময় এরকমও থাকতে পারে, মনে করো এরকম আছে, এটা কি সমীকরণ, সরল সমীকরণ না? এখন মনে করো তোমাকে দিল x + 1/x √ 5, এইটা দেয়া আছে, এইটা বানাইতে হবে। তখন আমাদের আবার কি করতে হবে, লসাগু কি করতে হবে, লসাগু করলেই সাইড পরিবর্তন করলেই দেখো হয়ে যাবে, দুটো বিপরীত নিয়ম। তাহলে ভগ্নাংশ থাকলে সরল সমীকরণ বানানো যাবে, আর সরল সমীকরণ থাকলেও ভগ্নাংশের সমীকরণ বানানো যাবে। এইটাই থাকলে তো কথাই নেই, তাই না? কিন্তু যখন এরকম একটু ব্যতিক্রম থাকবে, রুট থাকবে, তোমরা আগে স্কয়ারটা করে নিয়ে তারপরে দেখবে যে তোমার কোনটা লাগবে, সেই অনুযায়ী ভাষাটাকে আগাবে, ইনশাআল্লাহ হয়ে যাবে, ঠিক আছে? আর এইটুকের ক্যালকুলেশন তোমরা পারবো নাকি, বলো পারবো না? কত ঠিক কিনা দেখো তো, 4 হলো 3 4 কত 12, 25 আর 12 কত 37, দেখো তো এটা কিনা, যোগ বিয়োগ যেটা করতে হবে করলে হয়ে গেল, ঠিক আছে? ওকে।